দেখো, তাহলে আমরা জেনেছি যে শব্দ প্রমাণ হতে গেলে আপ্তবাক্যং শব্দ বলেছে, মানে আপ্ত ব্যক্তির বাক্যটাই হলো শব্দ, এবং সেই শব্দ সংক্রান্ত যে আলোচনা তাতে আমরা বাক্য কাকে বলে পড়তে গিয়ে দেখেছি যে পদের সমষ্টিকে বাক্য বলা হচ্ছে। এই পর্যন্ত ঠিক আছে, এবং পদের সমষ্টিকে বাক্য বলা হচ্ছে। তারপরে দেখা গিয়েছে যে 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 কোনো পদ যে কোনো অর্থকে বোঝায় না, একটা নির্দিষ্ট পদই তার অর্থকে বোঝায়, নির্দিষ্ট অর্থকে বোঝায়। সুতরাং পদ এবং পদার্থের মধ্যেকার যে সম্বন্ধ তাকে বলা হয়েছে শক্তি। এবং এই শক্তি পড়তে গিয়ে আমরা দেখেছি যে নৈয়ায়িকদের অনুসরণ করে অর্ণব ভট্ট তার তর্কসংগ্রহ গ্রন্থে ঈশ্বরের সংকেতে শক্তি বলেছেন, ঈশ্বরের সংকেতকেই শক্তি বলেছেন। আবার দীপিকাতে গিয়ে তিনি একটু অন্যভাবে শুধু ঈশ্বরের সংকেত নয়, আধুনিক সংকেতকেও কিন্তু শক্তি দ্বারা বুঝিয়েছেন। এখন এই যে পদ এবং পদার্থের মধ্যেকার যে সম্বন্ধ, বিশেষ পদ বিশেষ পদার্থকে বোঝায়, এইরূপ যে আলোচনা, এই আলোচনার পরে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে পদ যে পদার্থকে বোঝায় সেই পদার্থটা আসলে কি। অর্থাৎ পদ দ্বারা তোমরা পদার্থকে বুঝি, তাহলে পদার্থটা কি হবে? পদ তো আমরা বুঝতে পারছি শব্দ বিশেষ, যার জন্য আমরা শব্দ প্রমাণ স্বীকার করছি। তাহলে সেই শব্দ দ্বারা নিশ্চয়ই এমন কিছু আমরা বুঝি যেটা অনন্য, যেটা অন্যান্য প্রমাণ দিয়ে সরাসরি জানা যাচ্ছে না, শুধুমাত্র শব্দ প্রমাণ দিয়ে জানা যাচ্ছে। তাহলে সেই পদার্থটা কি, এইটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে পদার্থটা আসলে কি। এখানে দেখো 450 পেজে বলছে, এর অলরেডি আমরা টিকাটা আগে পড়েছি, ঠিক আছে, সূত্র এবং টিকা আমরা আগে পড়েছি। এখানে দেখো 450 পেজে বলছে, বা তোমাদের যে 454 পেজে আছে, দেখো 454 পেজে আছে তোমাদের পদের দ্বারা কোন অর্থ বোধিত হয়। সেখানে দেখো যে প্যারাটা আমরা পড়ছি, সেখানে বলা হচ্ছে, পূর্বে বলা হয়েছে পদসমূহই বাক্য। তারপরে বলছে পদের লক্ষণ কি। এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে শক্তং পদম, অর্থাৎ শক্তি বিশিষ্ট যা তাই হচ্ছে পদ। তাহলে পদের শক্তি কোনটা না, পদ এবং পদার্থের মধ্যেকার যে সংকেত রূপ সম্বন্ধ তাকেই শক্তি বলা হচ্ছে, এবং এই শক্তি দ্বারা বিশেষ পদ বিশেষ পদার্থকে বোঝায়। এখন তাহলে বিশেষ পদ বিশেষ পদার্থকে বোঝায়, এখান থেকে এবার প্রশ্ন আসছে যে এইরূপ কথা শুনলে প্রশ্ন হবে যে পদার্থ কি। তাতে কি বলছে, সংকেত রূপ শক্তি কোন পদার্থের সঙ্গে সম্বন্ধযুক্ত? গো, অশ্ব, ঘট, পট আদি পদ শ্রবণ করলে কোন অর্থের বোধ হয়? এইরূপ প্রশ্ন সকলের হলেও এর উত্তরে সকল দর্শনাচার্য একমত হননি। তাহলে এই যে পদ কাকে বোঝায়? পদার্থকে বোঝায়। কিন্তু পদ যে পদার্থকে বোঝাচ্ছে সেটা কি ধরনের অর্থ? আসলে পদার্থ মানে পদের অর্থ। পদার্থ মানে আমাদের যে বাহ্যিক পদার্থের কথা বলি আমরা, বিভিন্ন ধরনের পদার্থ বা ফিজিক্সের যে পদার্থ, এই ধরনের পদার্থ কথা না, এখানে বলছে পদের যে অর্থ তাকে পদার্থ বলছে। তাহলে পদ যে অর্থকে বোঝায় সেই অর্থটা আসলে কি, সেই নিয়ে বিভিন্ন দর্শনচার্যের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। পদ কোন পদার্থকে বোঝায়, এই প্রশ্নের উত্তরে অর্ণব ভট্ট প্রথমে যাদের কথা বলেছেন, মানে যাদের সঙ্গে অর্ণব ভট্টের মেন বিরোধিতাটা শুরু হয়েছে এই গ্রন্থে আমরা পাঠ করব, সেটা হচ্ছে মীমাংসকদের মত। কিন্তু পদের দ্বারা কি অর্থ বোধিত হয় সেই নিয়ে নানা মত দেখা যায়, শুধু মীমাংসকদের মত দেখা যায় না। এখানে বলছে প্রথম এক পক্ষ বলেন, দেখো তারপরেই রয়েছে, প্রথম পক্ষ বলছেন পদের দ্বারা ব্যক্তি বোধিত হয়, অর্থাৎ পদের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি, পদের দ্বারা ব্যক্তি বোধিত হয়। দ্বিতীয় পক্ষ বলছেন পদের দ্বারা আকৃতি বোধিত হয়। দ্বিতীয় পক্ষ কি বলছেন? পদের দ্বারা আকৃতি বোধিত হয়।
তৃতীয় পক্ষ বলছেন পদের দ্বারা জাতি বোধিত হয়। আর চতুর্থ পক্ষ বলছেন পদের দ্বারা জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তি বোধিত হয়। তাহলে চারটে মত পাওয়া গেল যে পদের দ্বারা কি বোধিত হয়। সেই চারটে মতের মধ্যে প্রথম পক্ষ বলছেন পদের দ্বারা ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ পদের যে অর্থ সেটা হবে কোনো ব্যক্তি, মানে ব্যক্তি বিষয়ক কোনো কিছু। দ্বিতীয় পক্ষ বলছেন পদ দ্বারা যা বোঝায় সেই অর্থটা হবে আকৃতি, ব্যক্তি নয়, কোনো বস্তু নয়, আকৃতিটা। তৃতীয় পক্ষ বলছেন পদের দ্বারা যাকে বোঝাবো সেটা হচ্ছে জাতি, আকৃতি ব্যক্তি এসব নয়, জাতি। আর চতুর্থ পক্ষ বলছেন সবকটিকে মিশিয়ে জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তি হচ্ছে পদের অর্থ। তাহলে চতুর্থ পক্ষ সবগুলোকে নিয়ে কিন্তু একটা মত দিল। এখন আমরা যে অংশটা এবার শুরু করব তাতে আমরা প্রথমে প্রথম পক্ষের মত, তারপরে দ্বিতীয় পক্ষের মত, তারপরে তৃতীয় পক্ষের মত, তারপর চতুর্থ পক্ষের মত, এইভাবে পরপর পড়ব। দেখো, প্রথম পক্ষ যারা, তারা কেমন করে ব্যক্তিকে বোঝাচ্ছে, বলছে পদ উচ্চারণ করা মানেই কোনো ব্যক্তিকে বোঝানো। কীভাবে বলছে দেখো, পরের প্যারাতেই রয়েছে যে প্রথম পক্ষ বলেন গৌ এই পদ গো নামক দ্রব্যকে গো ব্যক্তিকে বোঝায়। সুতরাং গো ব্যক্তি গো পদের অর্থ। এখন আমরা যদি গৌ বলি তাহলে সেই পদটা কাকে বোঝাবে? একটা গরুকে, আমার সামনে থাকা গরুকে বোঝাতে পারে, বা আমার সামনে থাকা 4টে গরুকে বোঝাতে পারে, বা 100টা গরুকে বোঝাতে পারে। তাহলে সেই গরুকে তো বোঝাচ্ছে, সামনে থাকা গরুকে। তাহলে গো পদ দ্বারা আমরা যাকে জানি সেটা হচ্ছে ওইরূপ গো নামক ব্যক্তি। অর্থাৎ ব্যক্তি বলতে এখানে অ্যাজ ইট ইজ কোনো মানুষকে বোঝাচ্ছে না, ব্যক্তি বলতে একটা এন্টিটিকে বোঝাচ্ছে যে উপস্থিত আছে, বা কোনো বস্তু বা ব্যক্তির মানে আকৃতি সহ যে ব্যক্তি। আমরা কাউকে যখন ডিনোট করি যে ইনি একজন, এটা একটা জিনিস, ওটা একটা জিনিস, এই যে একটা জিনিস বলছি, তাহলে সেই জিনিসটাকে এখানে ব্যক্তি বলা হচ্ছে। সেটা প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, আবার কোনো জিনিসও হতে পারে, মানে জড় পদার্থও হতে পারে। তাহলে গো পদ দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি? গো ব্যক্তিকে। তাহলে এখানে বললো গৌ গচ্ছতি, গরুটি যাচ্ছে, গবাং সমূহ গরুগুলি, ব্রাহ্মণায় গাং দদাতি, ব্রাহ্মণকে গাভী দান করো, ব্রাহ্মণস্য গৌ, ব্রাহ্মণের গরুটি, শুক্লাং গৌ, শুক্ল বর্ণের গাভীটি ইত্যাদি স্থলে গৌপদটি কিন্তু গো ব্যক্তিকেই বোঝাচ্ছে। দেখো উদাহরণগুলো। এবার গৌ গচ্ছতি, আমরা তাহলে কী বলবো? গরুটা যাচ্ছে, একটা গরু যাচ্ছে। গবাং সমূহ গরুগুলো, তার মানে গরু নামক ওই প্রাণীগুলোকে বোঝাচ্ছি, তার মানে ব্যক্তিকে বোঝাচ্ছি। ব্রাহ্মণায় গাং দদাতি, ব্রাহ্মণকে গরু দান করো, গাভী দান করো, তার মানে আমি একটা গরু বা দুটো গরু যাই দান করি না কেন, গরু ব্যক্তিটাকে বোঝাচ্ছি। ব্রাহ্মণস্য গৌ, ব্রাহ্মণের গরুটি, তাহলে ব্রাহ্মণের যে গরুটা আছে তাকে বোঝাচ্ছি। তাহলে এগুলো সব ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে গৌপদ থেকে গো ব্যক্তিকে বোঝায়। সুতরাং গো ব্যক্তি গো পদের অর্থ, এরকম মত বলল প্রথম পক্ষ, যাদেরকে ব্যক্তি শক্তিবাদী বলা হচ্ছে। অর্থাৎ ব্যক্তিতেই গো পদের অর্থ, ব্যক্তিতেই পদের শক্তি, এই জন্য এদেরকে ব্যক্তি শক্তিবাদী বলা হচ্ছে। দ্বিতীয় পক্ষ বলছে গৌপদ শাসনা বা গলকম্বল রূপ আকৃতিকে বোঝায়। অতএব আকৃতিই হচ্ছে গোপদের অর্থ। তাহলে দ্বিতীয় পক্ষ আকৃতিকে বোঝাচ্ছে, অর্থাৎ ওই যে চার পেয়ে বস্তু, চার পেয়ে প্রাণী, যার দুটো শিং আছে, যার একটা লেজ আছে, এরকম একটা প্রাণী যার গলকম্বল এবং শাসনা আছে। আমরা দেখেছি উপমান প্রমাণ পড়তে গিয়ে যে শাসনা ও গলকম্বল নেই, এরকম একটা গরুর মধ্যে দেখতে প্রাণীকে গবয় বলা হয়। তাহলে যেটা গবয় নয়, অর্থাৎ শাসনা গলকম্বল যুক্ত চার পেয়ে দুটো শিংওয়ালা প্রাণী, তাই হচ্ছে গরু। এরকম আকৃতিটা, তার যে আকৃতিটা, তাকেই গোপদের অর্থ বলা হচ্ছে। তাহলে এদল আকৃতিকে গোপদ বলল, কারণ আকৃতি দ্বারাই, এরা বলছে আকৃতি দ্বারাই আমরা একটা গরুকে একটা ঘোড়া থেকে, গরুটা যে অশ্ব নয়,
ওই আবার ঘোড়াটা যে গরু নয় এটা আমরা বুঝতে পারি। তাই যে ব্যক্তি গো এবং অশ্বের আকৃতিভেদ জানেন না সে কখনোই বুঝতে পারবে না ওটা গরু এটা অশ্ব। সেই জন্যে গোপদ শ্রবণ করলে শ্রোতার মনে গরুর আকৃতি প্রথমে ভেসে ওঠে, তাই আকৃতি গোপদের অর্থ বলে দ্বিতীয় পক্ষরা মনে করছে। কারণ আমরা তো এটি গরু কেন বলছি, তার আকৃতিটা দেখে, এটি অশ্ব কেন বলছি, অশ্বটাকে দেখে তারা আমাদের মনে প্রথম কোনটা, গোপদ শুনলে কী মনে হয়, গরুর আকৃতিটা মনে হয়, অশ্বপদ শুনলে অশ্বর আকৃতিটা মনে হয়। তাহলে এই কারণে এই আকৃতিতেই অর্থ বা আকৃতিটাই অর্থপদের, এটা মনে করছে কারা, দ্বিতীয় পক্ষ। তৃতীয় পক্ষ বলছেন দেখো যে গৌপদের অর্থ গোত্র জাতি। তাহলে প্রথম পক্ষ বলল ব্যক্তি, দ্বিতীয় পক্ষ বলল আকৃতিটাই আপাতত মনে আসে, তাহলে আকৃতি হচ্ছে গোপদের অর্থ। আর তৃতীয় পক্ষ বলছেন না, গোপদের ব্যক্তিও নয় আকৃতিও নয়, গোপদের অর্থ হচ্ছে জাতি, বা যে কোনো পদের অর্থই হচ্ছে কি, জাতি। এরা গো দ্বারা উদাহরণটা বোঝাচ্ছে। কি বলছে, গোপদের অর্থ তাহলে কী হবে, গোত্র জাতি হবে। এরা বলছে গো ব্যক্তিতে বা তার আকৃতিতে গো পদার্থ বলাই উচিত না। কেন না, গো ব্যক্তিতে গো পদের অর্থ বললে, গো ব্যক্তিতে গো শব্দের শক্তি স্বীকার করলে অনন্ত শক্তি স্বীকার করতে হয়। ভূত ভবিষ্যৎ বর্তমানকালে সকল গো ব্যক্তির গো শব্দ বাচ্যতার উপপত্তির জন্য প্রত্যেক গো ব্যক্তিতে একটি করে শক্তি স্বীকার করলে অনন্ত শক্তি কল্পনারূপ গৌরব হয়। মানে কেন বললো কথাটা দেখো, যারা প্রথমে গো ব্যক্তিতে গোপদের অর্থ স্বীকার করেছে তারা কি বলছে, না এই তো গো, তাহলে এই গরু, ওই গরু, সেই গরু, তাহলে এই যে গরু তারা দেখছে সেই গরুটাকে, গো ব্যক্তিটাকে তারা গোপদের অর্থ বলছে। ওকে, কিন্তু আমার সামনে তো সমস্ত গরু উপস্থিত নেই, তাহলে আমি যখন আমার সামনের গরুটাকে দেখছি তখন গোপদের দ্বারা ওই গরুটাকে বোঝাচ্ছি। আমি যখন আমার থেকে দূরবর্তী একটা গরুকে বলছি তখন আমি দূরবর্তী গরুটাকে গোপদের দ্বারা বোঝাচ্ছি। আবার এখন দেখলাম না, ধরো এখন একটা গরু দেখলাম, আবার খানিকক্ষণ পরে আবার একটা গরু দেখে যখন গো বলছি তখন আবার সেই গরুটাকে গোপদের দ্বারা বোঝাচ্ছি। এখন অন্নভট্ট তো বলছে নৈয়ায়িকদের অনুসরণ করে যে পদ শক্তি বিশিষ্ট হলেই সেই পদের দ্বারা কোনো অর্থকে বোঝানো যাবে। তার মানে যখন আমি এই গরুটাকে গোপদের দ্বারা বোঝাচ্ছি তখন এই গোপদে শক্তি বিশিষ্ট এই পদটা, আবার যখন অন্য একটা গরুকে বোঝাচ্ছি তখন গোপদ বলছি, তখন সেই পদ, তখন ওই ক্ষেত্রে পদটা আবার শক্তি বিশিষ্ট হচ্ছে। আবার তৃতীয় ক্ষণে যখন আরেকটা গোপদের দ্বারা বোঝাচ্ছি তখন সেখানেও গোপদে শক্তি বিশিষ্ট হচ্ছে। তাহলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে পদে শক্তি স্বীকার করতে হচ্ছে, না হলে সেই শক্তি স্বীকার না করলে ওই গরুটাকে তো বোঝাতে পারবো না। আমি তো একসাথে 15টা গরু দেখতে পাইনি, আমার এখানকার গরু, আমার পাড়ায় থাকা গরু, আমার পুরনো বাড়িতে থাকা গরু, বা আমার কোনো একটা খাটালে থাকা গরু, সব গরুকে তো আমি একসাথে দেখতে পাচ্ছি না। তাহলে সামনে থাকা গরুটা যখন গোপদের দ্বারা বোঝাচ্ছি, আমার খানিকক্ষণ পরে যখন কোনো খাটালে গিয়ে গরু দেখে গোপদের দ্বারা বোঝাচ্ছি তখন আলাদা আলাদা শক্তি স্বীকার করতে হচ্ছে। তাই বলছি ভূত বা এখন দেখেছি, আবার আগামীকাল দেখেছি, এই গতকাল দেখেছিলাম, আবার এক সপ্তাহ আগে যে গরুকে দেখেছিলাম তাকেও গরু বলেছিলাম। তাহলে সব ক্ষেত্রে আলাদা আলাদা গোপদের দ্বারা গরুকে বোঝানোর জন্যে আলাদা আলাদা শক্তি স্বীকার করতে হচ্ছে। ফলে ভূত ভবিষ্যৎ এবং বর্তমানকালে গো ব্যক্তিতে গো শব্দ বাচ্যতার জন্য, অর্থাৎ গো পদের দ্বারা গো ব্যক্তিকে বোঝানোর জন্যে ভিন্ন ভিন্ন শক্তি স্বীকার করতে হয়। ফলে অনন্য শক্তি কল্পনারূপ গৌরব হবে। তাই গো ব্যক্তিতে গোপদের অর্থ স্বীকার করা যাবে না বলে কারা মনে করলো, যারা গোত্র জাতিতে বা যারা কোনো পদে অর্থ বলতে জাতিকে বোঝায় তারা বলল গো ব্যক্তিতে পদের অর্থ স্বীকার করা যাবে না। দ্বিতীয় আপত্তি হচ্ছে আকৃতিকে কেন স্বীকার করা যাবে না গোপদের অর্থ। বলছে আকৃতি যদি গো শব্দের অর্থ হয় তাহলে আমি ধরো একটা গরুর ছবি আঁকলাম বা একটা মৃত্তিকা দিয়ে মাটি দিয়ে একটা গরুকে নির্মাণ করলাম, তাহলে তাকেও গো শব্দের বাচ্য, তাকে আমি গরুই বলবো নাকি? গরুর ছবিটাকে ছাগল বলবো, ছাগলের ছবি বলবো না?
তাহলে গরুর ছবি এঁকে আমি তাকে গোপদের দ্বারা বোঝাচ্ছি, আবার মাটি দিয়ে তৈরি গরুকেও আমি গোপদের দ্বারা বোঝাচ্ছি। তাহলে কি হলো জিনিসটা? তাহলে আমি গরু বলতে যেমন জলজান্ত গরুকে বোঝাচ্ছি, জীবিত গরুকে বোঝাচ্ছি, তেমন গরুর ছবিকে বোঝাচ্ছি। তাহলে আকৃতি কেন? তাতে গরুর আকৃতি আছে। তাহলে আকৃতি যদি গৌপদের অর্থ হয়, তাহলে যখন তুমি গো দানাদি ক্রিয়া সম্পন্ন করছো, অর্থাৎ তুমি ব্রাহ্মণকে গরু দান করবে, তুমি বললে ব্রাহ্মণায় গাং দাদাতি, ব্রাহ্মণকে গরু দান করছি বলে তুমি একটা মাটির তৈরি গরু দিয়ে দিলে, তাহলে ব্রাহ্মণ তোমার প্রতি সন্তুষ্ট হবে? হবে না। কেন না? তুমি তো বলেছো গরু দেবে, আসল গরু, তুমি দিয়েছো কি ছবি। কিন্তু আকৃতি যদি গরু বলো, আকৃতিকে যদি গোপদের অর্থ বলো, তাহলে আসল গরু যা, আকৃতি তো ছবিতেও আছে, মৃত্তিকাতেও আছে, তাহলে সেই গরুও তাই। তাহলে সেখানে তুমি গরু দিয়ে দিলে, একটা ছবি দিয়ে দিলে গরু, বা একটা মৃত্তিকার তৈরি গরু দিয়ে দিলে, তাহলে কি ব্রাহ্মণ সন্তুষ্ট হবে? হবে না। তাই এখানে বলছে দেখো, ওই অনন্ত শক্তি কল্পনারূপ গৌরব হবে, তারপরেই রয়েছে দেখো, আকৃতি যদি গো শব্দের অর্থ হয়, তাহলে চিত্রস্থ গো, মৃত্তিকা নির্মিত গোকেও গো শব্দের বাচ্য বলতে হয়। তাতে গো দানাদি ক্রিয়ার অনুপপত্তি হয়, অর্থাৎ গো দানাদি ক্রিয়া সম্পন্ন করা যাবে না। অনুপপত্তি, উপপত্তি মানে প্রতিষ্ঠিত, বা উপপত্তি মানে যেটাকে সম্পন্ন করতে পারছি, উপপত্তি মানে যেটাকে আমি প্রতিষ্ঠা করতে পারছি। কিন্তু গো দানাদি ক্রিয়াকে আমি এখানে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না বা প্রতিষ্ঠিত করতে পারবো না, কারণ আমি তো গরু দান করবো বলে গরুর ছবি দান করছি। তাহলে গো দানাদি ক্রিয়াতে অনুপপত্তি হয়ে যাবে, তা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য গোত্র জাতিকেই গো শব্দার্থ বলা উচিত, এবং এই মতটা হচ্ছে মীমাংসকগণ সমর্থিত। মীমাংসকরা জাতিতে গোপদের অর্থ স্বীকার করছে, সেই জন্যে তাদেরকে জাতিশক্তিবাদী বলা হয়। এক্সামে এই জাতিশক্তিবাদী কোশ্চেনটা আসে। বা গোপদ কোন পদার্থকে বোঝায়, পদ এবং পদার্থের মধ্যেকার যে সম্বন্ধ বিষয়, পদ কোন পদার্থকে বোঝায় সেই সংক্রান্ত মীমাংসক এবং ন্যায়ের মত ব্যাখ্যা করে, এরকম যদি পড়ে তাহলে এই অংশটা লিখতে হবে আমাদের। তাহলে মীমাংসক বলেন, যদি কোনো কোনো স্থলে গো শব্দের গো ব্যক্তি বা তার আকৃতির অর্থ হয়, তথাপি গোত্র জাতিতেই গো শব্দার্থ বললে লাঘব হয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই গো ব্যক্তিতে গো পদের অর্থ হয়। যেমন আমি বললাম যে গৌ গচ্ছতি, তাহলে তো আমি আর বলছি না যে গোত্র জাতিটা যাচ্ছে, এরকম কি বলছি? বলছি না। তাহলে আমি বলছি কি গরুটা যাচ্ছে, এক্ষেত্রে অবশ্যই ব্যক্তিতে আমি বোঝাচ্ছি। বা গরুর একটা ছবি আঁকো, তাহলে আমি নিশ্চয়ই বলছি না গোত্র জাতির একটা ছবি আঁকো, তারপরে গরুর আকৃতির একটা ছবি আঁকতে বলছি, তাহলে সেক্ষেত্রে আকৃতিতেই গোপদের অর্থ হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গোত্র জাতিতেই গোপদের অর্থ, এটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ তাহলেই গো শব্দের অর্থ বলতে যদি গোত্র জাতিকে বুঝি, তাহলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে কার্যপ্রণালী, তাতে আমাদের সুবিধা হবে। এবং গো শব্দ শুনলে গোত্র জাতিকে বুঝলেই, আমাদের শব্দ প্রমাণ দ্বারা এই ধরনের অর্থ বুঝলেই আমাদের শব্দ প্রমাণের সার্থকতাও থাকবে। গো ব্যক্তি এবং তদাকৃতিক জ্ঞান প্রকারান্তরে হতে পারে বলে ওইগুলি গো শব্দের অর্থ বলার প্রয়োজন নেই। ঠিক আছে, গো ব্যক্তির জ্ঞান আমাদের কীভাবে হতে পারে? প্রত্যক্ষের দ্বারা হতে পারে। তার আকৃতির জ্ঞান আমার কীভাবে হতে পারে? প্রত্যক্ষের দ্বারা হতে পারে। স্পর্শ করে আমি বুঝতে পারি, দেখেও আমি বুঝতে পারি। তাহলে এগুলো তো আমাদের অন্যান্যভাবে হয়ে যেতে পারে, কিন্তু তার জন্য তো আমার কিসের প্রয়োজন হয় না? তার জন্যে আমার শব্দ তো প্রয়োজন হচ্ছে না সব ক্ষেত্রে। তাহলে শাস্ত্রজ্ঞ ব্যক্তি বলছেন, অনন্যলভ্য শব্দার্থ, শব্দের দ্বারা যে অর্থকে আমরা জানবো সেটা অবশ্যই অন্য কিছু থেকে পাওয়া যায় না এমন হতে হবে। যে অর্থটি অন্য কোনো প্রকারে বা উপায়ে অবগত হওয়া যায় না, কেবলমাত্র শব্দের দ্বারাই অবগত হওয়া যায়, তাকেই শব্দের অর্থ বলা উচিত। সুতরাং গো ব্যক্তি এবং তার আকৃতিতে গো শব্দার্থ না বলে গোত্র জাতিকেই গো শব্দার্থ বলতে হয়। এই বক্তব্যের সমর্থনে অর্ণব ভট্ট কী বললেন? গোত্র জাতিতে কেন গো শব্দার্থ বলবে? গোত্র জাতিতে গো শব্দার্থ স্বীকার করলো, সেটা কেন একটু উদাহরণ খণ্ডন করলো, যাদের ব্যক্তি শক্তিবাদীদের খণ্ডন করলো, তারপরে আকৃতি শক্তিবাদীদের খণ্ডন করলো। খণ্ডন করার পরে তিনি বললেন যে এই যে গোত্র জাতিতে গো শব্দার্থ শব্দের অর্থ বা গোপদের অর্থ স্বীকার করছে কেন না? ব্যক্তি আকৃতি অন্য উপায়ে পাওয়া যেতে পারে জ্ঞান, কিন্তু এই গোত্র জাতির জ্ঞান অন্য উপায়ে পাওয়া যাবে না। এই গো ব্যক্তি
এবং তদাকৃতিকে গো শব্দার্থ না বলে গোত্র জাতিতেই গো শব্দার্থ বলতে হবে। এই বক্তব্যের সমর্থনে এই যে গোত্র জাতিতে কেন গো শব্দার্থ বলতে হবে তিনি বললেন কি, তিনি একটা মত তার দাঁড় করালেন। এই বক্তব্যের সমর্থনে অর্ণব ভট্ট বলছেন, বিশেষণতয়া জাতে প্রথমম উপস্থিতত্বাৎ, বিশেষণতয়া জাতে প্রথমম উপস্থিতত্বাৎ। এইরূপ বলার তাৎপর্য হলো কি না, গো মাত্রের অসাধারণ ধর্মই হলো গোত্র জাতি, এবং সেই গোত্র জাতিকে আমরা প্রথমে জানতে পারি। এইরকম একটা মত অর্ণব ভট্ট মীমাংসকদেরকে মতটাকে ব্যাখ্যা করার জন্য দিলেন। মীমাংসকদের মতটা এখানে অর্ণব ভট্ট কিন্তু নিজের মত বলছেন না, মীমাংসকদের মত বলছেন। তারপরে তিনি মীমাংসকদের মতটাকে খণ্ডন করবেন। তাহলে আমরা প্রথমে দেখলাম ব্যক্তিকে পদের অর্থ সেটা মানা গেল না, আকৃতিতে পদের অর্থ সেটা মানা গেল না। তারা মানা হচ্ছে কার? মীমাংসারা কাকে মানছে? জাতি শক্তিবাদী, তারা গোত্র জাতিতে পদের অর্থ মানছে। সেইটাকে আগে তিনি ব্যাখ্যা করে নিচ্ছেন কে? অর্ণব ভট্ট। অর্ণব ভট্ট যে মীমাংসকদের মত দিচ্ছেন তাকে ধরে, মীমাংসকদের মতটাকে অর্ণব ভট্ট তার মতো করে ব্যাখ্যা করে নিচ্ছেন। তারপরে তিনি মীমাংসকদের মতটা খণ্ডন করবেন। তাহলে গোত্র জাতিতে গো শব্দের অর্থ, এবং এটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন বিশেষণতয়া যাতে প্রথম উপস্থিতত্ব, বিশেষণ রূপে প্রথম উপস্থিত হয় গোত্র জাতি, এরকম একটা ব্যাখ্যা তিনি দেওয়ার চেষ্টা করলেন। সেটা আমরা আরও পরবর্তীতে পড়ছি। এত অবধি যেটা বললাম সেটা বুঝতে পারলে সবাই? বলো। সবাই শুনছো নাকি? আর সবাই? সৌরভ কি আছে বলো? ঠিক আছে, এবারে দেখো নেক্সট বলছে, এই গোত্র জাতি গো ব্যক্তিকে পরিত্যাগ করে গো ব্যক্তি ভিন্নে থাকে না। গোত্র জাতি কি গো ব্যক্তিকে ছাড়া থাকতে পারে? গরু যে স্বরূপ, তার গরুর যে আকার বা গরুর যে গঠন, সেই গো ব্যক্তিকে, গো আকৃতিকে ছাড়া কি জাতি থাকতে পারে? থাকতে পারে না। তাহলে গো ব্যক্তি ভিন্নে কিন্তু কখনো গোত্র জাতি থাকতে পারে না। গো ব্যক্তিতে আকৃতিও থাকে, গোত্র জাতিও থাকে। গোত্র না থাকলে গো ব্যক্তি এবং তার আকৃতি কখনো মুখ্যভাবে বোধিত হয় না। তাহলে কি বলল? গোত্র জাতি গো ব্যক্তিকে পরিত্যাগ করে গো ব্যক্তি ভিন্ন থাকে না, গো ব্যক্তিতে আকৃতিও থাকে, গোত্র জাতিও থাকে। তবে গোত্র না থাকলে গো ব্যক্তি ও আকৃতি কিন্তু মুখ্যভাবে কখনোই বুঝতে আমরা পারতাম না। যদি গোত্র জাতি না থাকতো, গো ব্যক্তি বলেও কিছু থাকতো না, গরুর কোনো আকৃতি বলেও কিছু থাকতো না। সুতরাং গো ব্যক্তি, তার আকৃতি ও এবং গোত্র, এই তিনটির মধ্যে একটা অবিনাভাব সম্বন্ধ বিদ্যমান, মানে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, এরকম একটা সম্বন্ধ বর্তমান। এদের মধ্যে কোনোটিই অপর দুটিকে পরিহার করে থাকতে পারে না। এই জন্যে সময় বিশেষে ব্যবহার নির্বাহের জন্যে এই তিনটিতেই গো শব্দের প্রয়োগ হয়। ঠিক আছে? কখনো কখনো গো ব্যক্তিতে আমি বললাম প্রয়োগ হয়, গো ব্যক্তিকেও গোপদের অর্থ বলে, কখনো কখনো গরুর আকৃতিকেও গোপদের অর্থ বলে। তবে বেশিরভাগ ক্ষেত্রে গোত্র জাতিকেই কিন্তু আমরা গোপদের অর্থ বুঝি, কারণ গোত্র জাতি না থাকলে তার আকৃতি এবং গো ব্যক্তির কোনো ভ্যালু থাকতো না বলে এরা মনে করছে। কারা? মীমাংসকরা। মীমাংসকদের মতটাকে অর্ণব ভট্ট এখানে ডিটেলসে ব্যাখ্যা করছে। দেখো কি বলছে, যখন বলা হয় গৌ পদান স্পষ্ট বা, অর্থাৎ গরুকে পদের দ্বারা স্পর্শ করো না, তখন এই গো শব্দের দ্বারা কোনো গো ব্যক্তি বা তার আকৃতি বোধিত হয় না। সকল গরু সম্বন্ধেই এই নিষেধ বিবক্ষিত। দেখো, গৌ পদান স্পষ্টব্যা, অর্থাৎ গরুকে পদের দ্বারা স্পর্শ করো না, এর মাধ্যমে কি তোমাকে বোঝাচ্ছে যে তোমার এই সামনের গরুটাকে খালি পায়ের দ্বারা স্পর্শ করো না,
বা তুমি ভবিষ্যতে আর কোনো গরু দেখলে তার পায়ে দিয়ে স্পর্শ করবে, কাউকে স্পর্শ করবে না। তার মানে তুমি বুঝে গেলে যে এই গোত্র জাতি বিশিষ্ট যত গরু আছে বা গোত্র জাতি বিশিষ্ট এরকম যত প্রাণী আছে তাদের গায়ে কখনো পা দেওয়া যাবে না, এরকম একটা বোঝাতে চাইল। তারপরে সকল গরু সম্বন্ধেই এই নিষেধ বোঝানো হয়েছে। সুতরাং উক্ত বাক্যে গো শব্দের দ্বারা গোত্র জাতিরূপে গো মাত্রই বোধিত হওয়া স্বীকার করতে হবে যে গোত্র জাতি গো শব্দের মুখ্য অর্থ। এখানে কিন্তু গৌ পদানো স্পষ্ট, সামনের গরুটার কথাই বোঝানো হয়েছে, কিন্তু আমরা এখানে সামনের গরুটাকে শুধু বুঝছি না, আমরা সমস্ত গরুর কথা বুঝছি। কেন না, এখানে আমরা এই যে মতটাকে সাকল্যে গ্রহণ করছি, যাতে কোনো গরুর গায়েই কেউ না পাত দেয় কখনো। তাহলে এখানে গোত্র জাতিই মুখ্য হবে, নাহলে আমি শুধু এই সামনের গরুটার গায়ে পা দিলাম না, আবার পরে কোনো গরুর দিকে তার গায়ে পা দিয়ে দিলাম, তাহলে তো এই মতটা খাটলো না। সেই জন্যে গোত্র জাতিই গো শব্দের মুখ্য অর্থ হবে এক্ষেত্রে। তাহলে গোত্র জাতির যদি বোধ না থাকে, গো মাত্রের বোধ হতে পারে না। গো শব্দ যে গো ব্যক্তিকে বোঝায় তার উদাহরণ পূর্বে আমরা বলেছি। গো শব্দ, তাহলে আমরা এখানে দেখলাম গোত্র জাতিকে গো শব্দের দ্বারা বোঝানো হলো। এবারে বলছি যে গো ব্যক্তিকেও যে গো পদের দ্বারা বোঝানো হয় তার উদাহরণ আমরা আগে দেখলাম, যে গাম দদাতি গাম আনায়, গরুটাকে আনো, গরুটাকে দান করো, বা গরু দান করো, গরুকে আনো, এই যে আমরা বিভিন্ন পড়েছি, তার দ্বারা গো শব্দের দ্বারা গো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। একটা গরুকে দান করো বা দুটো গরু দান করো বা ওই গরুটাকে আনো, এই গরুটাকে আনো, এক্ষেত্রে আমরা কাকে বোঝাচ্ছি? গো ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে গো ব্যক্তি গো শব্দের মুখ্য অর্থ। আবার চিত্র যখন অঙ্কন করছি তখন গো শব্দের আকৃতির অর্থ মুখ্য প্রয়োগ হয়েছে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে গোপদের অর্থ বিভিন্ন রকম হচ্ছে, কখনো ব্যক্তিকে বোঝাচ্ছে, কখনো আকৃতিকে বোঝাচ্ছে, কখনো জাতিকে বোঝাচ্ছে। এমনই সমস্ত শব্দের ক্ষেত্রেই হয় যে কখনো তা ব্যক্তিকে বোঝায়, কখনো তা আকৃতিকে বোঝায়, কখনো তা জাতিকে বোঝায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি বলছে না, গোত্র জাতিকেই যদি আমরা শব্দের অর্থ বলি তাহলে সেটা লাঘব হবে। কেন না, অন্য সমস্তভাবে গো ব্যক্তিকে বোঝানো গেলেও, গো আকৃতিকে বোঝানো গেলেও গোত্র জাতিকে কিন্তু শব্দ ছাড়া বোঝানো যাচ্ছে না বলে এরা বলতে চাইছে যে এই শব্দ দিয়েই আমরা শব্দটা এমনভাবে প্রয়োগ করলাম তাতে বোঝা গেল যে এই শব্দ দ্বারা আমরা সমস্ত গরুকে বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ গোত্র জাতিকে বোঝানোর চেষ্টা করছি। কারণ জাতিকে তুমি স্পর্শ তো করতে পারবে না, জাতিকে তুমি দেখাতেও পারবে না, তাহলে তুমি কি করে তাকে আলাদা করে বোঝাবে? অন্যান্য উপায় বোঝাতে পারবে না। সেই জন্য শব্দ প্রয়োগ করেই বোঝানোর চেষ্টা করছে। এমনভাবে বাক্যটা প্রয়োগ করলে তাতে বোঝা যাচ্ছে যে গোত্র জাতিকে বোঝাচ্ছে। এইটা এখানে বলতে চাই। এখন মীমাংসকরা এর পরের রায় দেখো রয়েছে যে কিভাবে এই গোত্র জাতিকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, কেন গোত্র জাতিতে গো শব্দের অর্থ বেশিরভাগ ক্ষেত্রে স্বীকার করছে এবং মেনলি মুখ্য অর্থ কেন বলছে। কি বলছে না, গো শব্দের গোত্র জাতিতেই শক্তি স্বীকার্য, যেহেতু বিশেষণ রূপে গোত্র জাতি প্রথম উপস্থিত হয়, প্রথম জ্ঞাত হয়। ব্যক্তি কখনো জাতিরহিত থাকে না, ব্যক্তিকে জানতে হলে জাতি বিশিষ্ট রূপেই জানতে হয়। গো ব্যক্তিকে জানতে হলে গোত্র জাতি বিশিষ্ট রূপেই জানতে হয়। গো ব্যক্তিতে শক্তি স্বীকার করলে গো ব্যক্তির জ্ঞানে গোত্রের জ্ঞান অপেক্ষিত হবেই। বিশিষ্ট জ্ঞানের প্রতি বিশেষণ জ্ঞান কারণ হয়। গো ব্যক্তির জ্ঞানে গোত্রের জ্ঞান কারণ হয়, যেহেতু গোত্র জাতি গো ব্যক্তির বিশেষণ। গো ব্যক্তিতে শক্তি স্বীকার করলে কারণীভূত গোত্র জ্ঞান কিরূপ হবে? অগত্যা স্বীকার করতে হবে গো শব্দের গোত্র জাতিতেই শক্তি। গো ব্যক্তিতে যদি শক্তি স্বীকার করি তাহলে তার কারণীভূত গোত্র জ্ঞানটা আমরা কীভাবে পাবো? তাই স্বীকার করতে হচ্ছে গো শব্দের গোত্র জাতিতেই শক্তি। গোত্র জাতিতে শক্তি স্বীকার করলে সকল গো ব্যক্তি একটিমাত্র শক্তি দ্বারা স্বীকৃত হওয়ায় লাঘব হয়। তাহলে গোত্র জাতিতে গো শব্দ অর্থ স্বীকার করব কেন? প্রথম তো অন্য কোনোভাবে সেটাকে বোঝানো যাচ্ছে না, আর দ্বিতীয়ত এখানে আমরা দেখলাম যে আগের যে
প্যারায় আমরা দেখেছি বিশেষণতয়া যাতে প্রথম উপস্থিতত্বাৎ, অর্থাৎ বিশেষণ রূপে গোত্র জাতি প্রথম উপস্থিত হয়। এবং কোনো ব্যক্তিকে যদি গো ব্যক্তি বলতে হয় সে নিশ্চয়ই গোত্র জাতি বিশিষ্ট হবে, কারণ বিশিষ্ট জ্ঞান ছাড়া, বিশেষণের জ্ঞান ছাড়া কখনো গো ব্যক্তির জ্ঞান হওয়া সম্ভব নয়। সেই জন্যে এই বিশেষণ রূপে গোত্র জাতিকে প্রথমে জানতে পারার জন্যে গোত্র জাতিতেই গো শব্দের অর্থ স্বীকার করতে হবে বলে এরা মনে করছে। কেন স্বীকার করতে হবে? আরও বলছে যে গো ব্যক্তিতে শক্তি স্বীকার করলে, যদি আমরা ধরে নেই ধরো গো ব্যক্তিতেই শক্তি স্বীকার করছি, তাহলে গোত্রকে বোঝাবে কী করে? অর্থাৎ সে যে গো হয়েছে তার গোত্রের জ্ঞান, তার মধ্যে যে গোত্র আছে সেই জন্য তাকে গো ব্যক্তি বলছি, তাহলে সেই গোত্রের জ্ঞানটা কেমনভাবে হবে? তাই বলছে স্বীকার করতে হবে যে, কি স্বীকার করতে হবে না, গোত্র জাতিতেই গোপদের শক্তি স্বীকার করতে হবে। পরের প্যারায় বলেছে বিশিষ্ট জ্ঞানের প্রতি বিশেষণের জ্ঞান কারণ হয়, এই সিদ্ধান্তকে আশ্রয় করে অন্নম ভট্ট মীমাংসকের জাতিশক্তিবাদ উপন্যস্ত করছেন। এখানে পাঠককে জানিয়ে দেওয়া উচিত উক্ত সিদ্ধান্তটি মীমাংসক মত সমর্থনে উপন্যস্ত হলেও সকল মীমাংসক এই সিদ্ধান্ত মানেন না। ঠিক আছে, বিশিষ্ট জ্ঞানের প্রতি বিশেষণ জ্ঞান কারণ এবং বিশেষণ রূপে গোত্র জাতি প্রথম উপস্থিত হয়, তাই গোত্র জাতিতেই গোপদের শক্তি স্বীকার করতে হবে। এটা বেশিরভাগ মীমাংসকরা মানেন, আবার কেউ কোনো মীমাংসক মানেনও না। অর্থাৎ বিশিষ্ট জ্ঞানের প্রতি বিশেষণ জ্ঞান কারণ অনেকেই বলেন না। যারা বিশিষ্ট জ্ঞানের প্রতি বিশেষণ জ্ঞানকে কারণ বলেন না, তাদের মতে গো ব্যক্তির জ্ঞানে গোত্রের জ্ঞানকে কারণ বলা যায় না। গো ব্যক্তির জ্ঞানের পূর্বে গোত্রের জ্ঞান হতেই পারে না, তা সে জ্ঞান প্রত্যক্ষাদি যে কোনো প্রকারেই হোক না কেন। শাব্দ জ্ঞানের অর্থাৎ গো শব্দ শ্রবণজন্য জ্ঞানের বিষয়ভূত পদার্থ নিয়ে, তাই তাদের মধ্যে মানে মীমাংসকদের মধ্যে একটা কিন্তু কি আছে, বিরোধিতা আছে। অনেক মীমাংসক এটা মানেন না। কিন্তু যারা মানেন তারা কিভাবে এই জিনিসটার ব্যাখ্যা দিচ্ছেন, এবং যারা মানেন না কেন মানছেন না, সেইটা নিয়ে একটা কনফ্লিক্ট এবারে আছে, একটা বিরোধিতা এখানে আছে। তাহলে অনেক মীমাংসকরা কিন্তু গো তো জাতি যে বিশেষণ রূপে বিশিষ্ট জ্ঞানের প্রতি কারণ হচ্ছে, এবং সেই বিশেষণটাকে আগে জানি বলেই আমরা কোনো গো ব্যক্তিকে জানতে পারি, অর্থাৎ গোত্র জাতিকে না জানলে কখনো গো ব্যক্তিকে জানতে পারবো না, এইরূপ যে মত দিয়েছে তার সেটা অনেকে মানে না, অনেক মীমাংসকও মানে না। তাই এখানে দেখো একটা ব্যাখ্যা দিচ্ছে যে গো ব্যক্তির জ্ঞানের পূর্বে গোত্রের জ্ঞান হয় কি না, গো ব্যক্তির প্রত্যক্ষে গো ব্যক্তির সঙ্গে চক্ষুর সংযোগ সন্নিকর্ষ হয়, গোত্রের প্রত্যক্ষে চক্ষুর সহিত সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়। প্রথমে সংযোগ হলেই সংযুক্ত সমবায় হতে পারে, উভয় সন্নিকর্ষকে একই সময় স্বীকার করতেও আপত্তি নেই, কিন্তু সংযুক্ত সমবায় সন্নিকর্ষ কি সংযোগের পূর্বে হতে পারে? কখনোই সম্ভব হতে পারে না। তাহলে সংযুক্ত সমবায় সন্নিকর্ষের জন্য গোত্রজ্ঞান প্রথমে হবে কি রূপে? গোত্রত্ব রূপ গোত্রের জ্ঞান গো ব্যক্তির জ্ঞানের পূর্বে কখনোই সম্ভব নয়। নির্বিকল্প জ্ঞানে গোত্রের ভান হয় স্বীকার করলে এই কথা স্বীকার করতে হয় যে নির্বিকল্প জ্ঞান স্বরূপত গোত্রের ভান হয়, তেমনি গো ব্যক্তির ভান হয়। তাহলে গো ব্যক্তির জ্ঞানের পূর্বে গোত্রের ভান হতেই পারে না, এই জন্য বিশিষ্ট জ্ঞানের প্রতি বিশেষণ জ্ঞানকে কারণ বলা যায় না। তাহলে যারা যে সকল মীমাংসকরা, কিছু কিছু মীমাংসক কি তাহলে তার মতটা দিয়েছে যে যেহেতু গোত্র হচ্ছে বিশেষণ, এবং বিশেষণের জ্ঞান না হলে কখনো বিশিষ্ট জ্ঞান আমরা পেতে পারি না, তাই গোত্রের জ্ঞানকে জানতে গেলে কখনো গো ব্যক্তির জ্ঞান আমার প্রথমে হলো, তাহলে গোত্রের জ্ঞানকে আমি জানবো কী করে? এরূপ একটা আপত্তি তারা তুলছে। তাহলে গোত্রের জ্ঞান আছে বলেই আমরা গো ব্যক্তিকে জানছি, তাই পদের দ্বারা গোত্র জাতিকেই বোঝানো হয়, এরূপ বলা হোক। কিন্তু যে সকল মীমাংসক এটা স্বীকার করেন না যে বিশিষ্ট জ্ঞানের প্রতি বিশেষণ জ্ঞান কারণ হয়, তারা এটা বলছেন না যে প্রথমে আমাদের বিশেষণের জ্ঞান হচ্ছে। কেন? তারা উদাহরণ দিচ্ছে নৈয়ায়িক স্বীকৃত সংযুক্ত সমবায় সন্নিকর্ষের। আমরা দেখেছি যে আমাদের প্রথমে ঘটের সাথে সংযোগ সন্নিকর্ষ হয়, তারপর ঘটত্বের সাথে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়, পড়েছি আমরা।
তাহলে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হওয়ার আগে কখনোই আমরা ঘটত্বকে জানতে পারছি না, এবং সংযোগ না হলে কখনো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হবে না। তাহলে কি করে গোত্রের জ্ঞানকে আমরা আগে জানব? এবার যদি অন্য কেউ আবার অন্যরকমভাবে বলে যে আমরা নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ পড়েছি। নির্বিকল্পকে তো আমরা পড়েছি যে সেখানে গোত্রের জ্ঞান থাকে, মানে বিশেষণের জ্ঞান থাকে, তারপরে আমরা বিশেষণ বিশিষ্ট বিশেষ্যের জ্ঞান হয়, সেটা সবিকল্পক প্রত্যক্ষে। প্রথমে আমাদের বিশেষণের জ্ঞান থাকে। তাতে আপত্তি জানাচ্ছে, মানে অনেকে বলছে যে নির্বিকল্পক জ্ঞানের কথাও অনেকে বলতে পারে যে বিশেষণের জ্ঞান আমাদের প্রথমে হয়, তারপরে আমাদের বিশেষণ বিশিষ্ট বিশেষ্যের জ্ঞান হয়। কিন্তু নির্বিকল্পক জ্ঞানের ক্ষেত্রে নৈয়ায়িকরাও বলেছিল যে শুধুমাত্র নির্বিকল্পক জ্ঞানে বিশেষণের জ্ঞান হয় না, বলেছিল বিশেষণ এবং বিশেষ্যের জ্ঞান আমাদের পৃথক পৃথকভাবে হয়, তারপরে বিশেষণ বিশিষ্ট বিশেষ্যের জ্ঞান হয় সবিকল্পক প্রত্যক্ষে। তাহলে নির্বিকল্পক জ্ঞানে আমাদের বিশেষণের জ্ঞান যেমন হচ্ছে প্রথমে, বিশেষ্যের জ্ঞানও হচ্ছে। তাহলে শুধু বিশেষণের জ্ঞান প্রথমে হয়, এটা কোথাও বলা নেই। তাহলে বিশেষণ জ্ঞানকে কারণ বলা যায় না বিশিষ্ট জ্ঞানের প্রতি। বিশেষ্য বিশেষণ উভয়ের সহিত একই সময় ইন্দ্রিয় সন্নিকর্ষ হলেই বিশিষ্ট জ্ঞান হয়ে থাকে। সুতরাং জাতিতে শক্তি স্বীকারের যুক্তি হলো একথা বলা সঙ্গত হয় না। তুমি বলছো, তাই বলছে যে সকল মীমাংসকরা বিশিষ্ট জ্ঞানের প্রতি বিশেষণকে কারণ বলছে না, এবং তারা আপত্তি জানাচ্ছে কি করে বিশেষণকে তুমি আগে স্বীকার করছো বা বিশেষণকে কারণ বলছো। তারা যা আপত্তি জানাচ্ছে, তারা বলছে যে জাতিতে শক্তি স্বীকার করা হয়েছে বা শক্তি স্বীকার করেছে মীমাংসকরা, কিছু মীমাংসক, সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই যে যুক্তিটা দিয়েছে যে বিশেষণ তয়া যাতে প্রথম উপস্থিতত্বাৎ, বিশেষণ হিসেবে বিশেষণই প্রথমে উপস্থিত হয় কোনো জ্ঞানের ক্ষেত্রে, এটা কিন্তু ভুল। সকল মীমাংসক মত অনুসারে এই রূপ বলা হয় না। তাহলে এখানে সমস্যা কি হলো? এখানে বিশেষণ তয়া যাতে প্রথম উপস্থিতত্বাৎ, এই বিশেষণ হিসেবে প্রথম উপস্থিত হয় গোত্র জাতি, তাই গোত্র জাতিতেই পদের অর্থ স্বীকার করা হোক, এইরূপ যে মীমাংসকদের মত, এটা কিন্তু অনেকে মানছে না, অনেক মীমাংসকও মানছে। এইবার দেখো কি বলছে, নৈয়ায়িক মত অনুসারে এই কথা বলা হয়েছে, নৈয়ায়িক কেবল গো ব্যক্তিতে শক্তি স্বীকার করে না, গোত্র জাতি বিশিষ্ট গো ব্যক্তিতে শক্তি স্বীকার করেন। সুতরাং গোত্র বিশিষ্ট গো ব্যক্তির জ্ঞানে গোত্রের জ্ঞান কারণ হয়। কারণীভূত গোত্রের জ্ঞানের জন্য প্রথমেই গোত্রের উপস্থিতি অপেক্ষিত হওয়ায় গোত্রেই শক্তি স্বীকার করতে হয়। মীমাংসক জাতির শক্তির সমর্থনে বলেন যে ব্যক্তিতে শক্তি স্বীকার করলে ব্যভিচার ও অনন্ত শক্তি কল্পনারূপ গৌরব দোষ হয়। কোনো একটি গো ব্যক্তিতে শক্তি স্বীকার করলে অন্য গো ব্যক্তিতে শক্তি জ্ঞান না থাকলেও তদ্বিষয়ক সাধ্যবোধ হওয়ায় ব্যতিরেক ব্যভিচার হয়। সকল গো ব্যক্তিতে শক্তি স্বীকার করলে গো ব্যক্তি অসংখ্য হওয়ায় অনন্ত শক্তি স্বীকার করতে হয়, এতে গৌরবই হয়। অতএব গোত্র জাতিতে গো শব্দের শক্তি স্বীকারই সঙ্গত হয়। ঠিক আছে, এই যে পোর্শনটা, এটা আমরা একটুখানি বুঝে নেই। তাহলে আমরা দেখলাম গোত্র জাতিতে যে শক্তি স্বীকার করতে হচ্ছে, সেখানে বিশেষণ তয়া জাতি যে উদাহরণটা দিয়েছিল নৈয়ায়িকরা, সেটার বিরুদ্ধে মীমাংসক, নৈয়ায়িকরা বলছে মীমাংসকরা সেটার বিরুদ্ধে অনেক অন্যান্য মীমাংসক আপত্তি তুলছে যে বিশেষণ হিসেবে গোত্র জাতি প্রথম জানা যায় বলে তাকে গোপদের অর্থ বলতে হবে, এটা কোনো কথা নয়। কিন্তু তার বলা যাবে গোত্র জাতিতে শক্তি স্বীকার করছে, সেটা ঠিক আছে, কিন্তু যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা ঠিক নেই, এইটা বলা হয়েছে। তখন কি বলা হচ্ছে যে নৈয়ায়িকরা কিন্তু, আমরা এর পরে দেখব, নৈয়ায়িকরা যে মত দিয়েছেন যে আমরা কোথায় শব্দের অর্থ স্বীকার করব, তাতে তারা বলছে যে গোত্র জাতি বিশিষ্ট গো ব্যক্তিতে শক্তি স্বীকার করা। গোত্র জাতি বিশিষ্ট গো ব্যক্তি, ওই যে লাস্টের আমরা চতুর্থ পক্ষের কথা বললাম যে জাতি আকৃতি বিশিষ্ট ব্যক্তিতে গোপদের অর্থ স্বীকার করা, সেইটা নৈয়ায়িকদের মত। তাহলে তারা বলছে গোত্র জাতি বিশিষ্ট গো ব্যক্তিতে আমরা স্বীকার করব গোপদের অর্থ। তাহলে এইখানে মীমাংসকরা বলছে তাহলে গোত্র জাতি বিশিষ্ট যখনই বলছো, নিশ্চয়ই গোত্রকে তুমি আগে থেকে জেনেছো, না হলে গোত্র জাতি বিশিষ্ট বলছো কী করে?
তাহলে গোত্র জাতি বিশিষ্ট বলার অর্থ হচ্ছে গোত্র বিশিষ্ট গোব্যক্তির জ্ঞান। তাহলে গোত্র বিশিষ্ট গোব্যক্তির জ্ঞান তুমি যেই বলছো, তাহলে গোত্রের জ্ঞান তো অবশ্যই গোত্র বিশিষ্ট গোব্যক্তির জ্ঞানের কারণ হবে। তাহলে যেটা কারণ সেটা নিশ্চয়ই আগে থাকে, তাহলে গোত্রের জ্ঞান আমাকে আগে হতেই হবে, গোত্রের জ্ঞান আগে হতেই হবে, কখনোই ব্যক্তির জ্ঞান হবে না গোপদের অর্থ। কারণ ব্যক্তির জ্ঞান স্বীকার করলে অনন্ত শক্তি কল্পনা করতে হচ্ছে, সেটা আমরা বলেইছি আগে। তাহলে গোত্র জাতি বিশিষ্ট গোব্যক্তির জ্ঞান বা গোব্যক্তিতে শক্তি স্বীকার করেছে নৈয়ায়িকরা, তারা তো নিজেরাই বলেছে যে গোত্র জাতি বিশিষ্ট, তো গোত্র বিশিষ্ট না হলে কখনো গো বলা যাচ্ছে না। তাহলে গোত্রের জ্ঞান তো প্রথমে হচ্ছেই আমার, কারণ গোত্র বিশিষ্ট বলা মানে গোত্র কারণ হচ্ছে গোত্র বিশিষ্ট গো ব্যক্তির ক্ষেত্রে। তাহলে যেটা কারণ সেটা তো আগে থাকবে। তাহলে গোত্র জাতিতে এই কারণেই আমরা গো শব্দের শক্তি স্বীকার করছি, আর অন্য কোনো কারণে নয়। এইটা মীমাংসকরা বলতে চাইল। তাহলে এই যে পোর্শনটা, এইভাবেই কিন্তু আমাদের এগোতে হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম ব্যক্তিতে স্বীকার করা হচ্ছে না পদের অর্থ, তারপরে দেখলাম আকৃতিতে স্বীকার করা হচ্ছে না, তারপরে দেখছি জাতিতে স্বীকার করা হচ্ছে, এবং সেটাও মীমাংসকরা স্বীকার করছে এবং তার পক্ষে যুক্তিও দিচ্ছে। কিন্তু তা নিয়ে আবার আমরা কিছু মতপার্থক্য দেখলাম মীমাংসকদের মধ্যেই, যদিও শেষে তারা নৈয়ায়িকদের মতটাকে তুলে ধরে আবার বলার চেষ্টা করলো যে গোত্রতে যদি জাতি পদের অর্থ স্বীকার না করি, তাহলে ওই গোত্র বিশিষ্ট গো ব্যক্তিতে যে শক্তি স্বীকার করার কথা বলছে নৈয়ায়িকরা, সেটা তারা মানতে পারবে না। এই পর্যন্ত আজকে আমাদের হয়ে থাকলো। নেক্সট দিন আমরা এই জাতিশক্তিবাদের শেষে একটুখানি পোর্শন আছে, এটা আমরা শেষ করে ফেলবো, করে একটুখানি শক্তিগ্রহটা পড়াবো, যাতে তোমাদের এই পোর্শন থেকে কোশ্চেন আসলে তোমরা লিখতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝলে? লাস্ট যে মতটা বললাম, কেউ তো কিছু বলো না, বুঝছো কি বুঝছো না বলো। তা বইটা কি খুলেছো যেগুলো জায়গা থেকে বলছি? ঠিক আছে, তাহলে যতটা বললাম তোমাদের যদি 454 পেজে হয়, 454, 55, 56 পেজে মনে হয় শেষ হয়েছে। দেখো লাস্ট প্যারাটা রয়েছে ব্যক্তিতে শক্তি স্বীকারের ব্যভিচার ও গৌরব, এরকম একটা ছোট লেখা আছে, ওই পর্যন্ত তাহলে পড়ো। পদের অর্থ থেকে, পদের দ্বারা কোন অর্থ বোধিত হয় ওখান থেকে ওই ব্যক্তিতে শক্তি স্বীকারের ব্যভিচার ও গৌরব, এই বলে প্যারাটা শেষ হচ্ছে। পরপর প্যারা ওই চলে এসো, ছোটো লেখা কোনটা আছে দেখো, ব্যক্তিতে শক্তি স্বীকারের ব্যভিচার ও গৌরব কোন পেজে আছে দেখো, ওই পর্যন্ত তাহলে পড়ে থাকো। পরের দিন আমরা পরের প্যারা থেকে শুরু করব, যেখানে বলা হচ্ছে জাতিশক্তিবাদে ব্যক্তিবোধের উপপত্তি হবে কীরূপে। এইখান থেকে আমরা শুরু করব। তার আগে পর্যন্ত তোমরা একটু তাহলে পড়ো, তাহলে পড়লে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো।